আজকের ভিডিওটিতে রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ বসতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে গ্রামীণ জনবসতি বলতে কি বোঝায় সেটি জেনে নেব। তো গ্রামীণ জনবসতির সংজ্ঞায় যেটি বলা হয় যে যখন কোনো স্থানে কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন প্রভৃতি প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে অথবা কোনো প্রাকৃতিক সম্পদ সংগ্রহের উপর ভিত্তি করে কিছু মানুষ একত্রিত হয়ে অথবা বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলে, তখন তাকে গ্রামীণ বসতি বলে। অর্থাৎ এই গ্রামীণ বসতি প্রধানত যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়, যার মধ্যে কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন পড়ে। তো এই প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষজন এই গ্রামীণ জনবসতি সাধারণত গড়ে তোলে। আর গ্রামীণ জনবসতির মানে আমাদের ভারতবর্ষের যে জনগণনা বিভাগ রয়েছে, সেই জনগণনা বিভাগ আমাদের ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে আহ, গ্রামীণ বসতির একটি সংজ্ঞা দিয়েছে। তো সেটি এবারেতে আমরা দেখব যে তাতে কি বলা হয়েছে। তো ভারতের জনগণনা বিভাগের দেওয়া যে গ্রামীণ বসতির সংজ্ঞা, তাতে বলা হয় যে যেখানে 5,000 জনের কম মানুষ বাস করে, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনের কম এবং পুরুষ কর্মীর 75% কৃষি ও সংশ্লিষ্ট কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তো এইরকম কোনো জনবসতিকে আমরা গ্রামীণ বসতির সঙ্গে মানে গ্রামীণ বসতি বলতে পারি, যেটা আমাদের ভারতবর্ষের জনগণনা বিভাগ বলছে। আর আমাদের ভারতবর্ষেতে এই 2011 সালে যে সর্বশেষ যে জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষে মোট জনসংখ্যার 68.84% জনগণ গ্রামে বসবাস করে। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে গ্রামে বসবাসকারী জনগণের সংখ্যাই কিন্তু বেশি, শহরেতে বসবাস করা জনসংখ্যার পরিমাণ কম। তো এটা গেল গ্রামীণ জনবসতি বলতে ঠিক কি বোঝায় বা কাকে বলে সেটি। তো এবারেতে আমরা এই যে গ্রামীণ বসতি আছে, এই গ্রামীণ বসতির যে বৈশিষ্ট্যগুলো আছে, যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এই গ্রামীণ জনবসতিতে লক্ষ্য করা যায়, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এক এক করে জানব। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে কম জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ এই গ্রামীণ বসতিতে জনসংখ্যার ঘনত্ব নগর এলাকার তুলনায় অনেক কম হয়। অর্থাৎ যে শহর বা নগর যে পৌর বসতি, সেই পৌর বসতির তুলনায় গ্রামীণ বসতিতে জনসংখ্যার ঘনত্ব অনেকটাই কম হয়ে থাকে। আর বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং কৃষি জমি বা প্রাকৃতিক সম্পদের কাছাকাছি অবস্থিত হয়। শহরাঞ্চলেতে আমরা যেরকম দেখি যে খুব ঘিঞ্জি হয়, খুব মানে গোষ্ঠীবদ্ধভাবে জনবসতি গড়ে ওঠে, ক্লাস্টার ফরমেশনটা দেখি আমরা। তো সেই ক্ষেত্রে গ্রামীণ বসতিতে কিন্তু অতটা মানে গোষ্ঠীবদ্ধভাবে মানে বসতি কিন্তু গড়ে ওঠে না, যেহেতু জনঘনত্ব কম। আর সাধারণত দেখা যায় যে এই বসতিগুলো কৃষি জমি বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদের মানে প্রাপ্যতাযুক্ত স্থানের কাছাকাছি গড়ে ওঠে। আর যেহেতু গ্রামীণ জনসংখ্যা মানে যে গ্রামীণ বসতির জনসংখ্যার ঘনত্ব যেহেতু কম, সেই জন্যে গ্রামীণ জীবন শান্ত এবং সরল পরিবেশ তৈরি করে। শহরের মতন যে কমপ্লেক্স এবং যে পরিবেশ যেটা, সেটা কিন্তু গ্রামীণ এই পরিবেশেতে দেখতে পাওয়া যায় না, গ্রামীণ বসতিতে দেখতে পাওয়া কিন্তু যায় না। পরের যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে কৃষি নির্ভর অর্থনীতি। অর্থাৎ কি না, এই যে গ্রামীণ বসতির প্রধান অর্থনৈতিক কার্যকলাপ হলো কৃষি। অর্থাৎ বাসিন্দারা ধান, গম, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য ফসল চাষের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ যেটা শুরুতেই আমরা দেখলাম যে গ্রামীণ বসতি গড়েই ওঠে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের উপরেতে ভিত্তি করে, মূলত কৃষি, পশুপালন বা মৎস্য চাষের মতন কাজকে ভিত্তি করেই গ্রামীণ বসতি গড়ে ওঠে। তবে এটা ছাড়াও ওই পশুপালন বা মৎস্য চাষ বা বনজ সম্পদ সংগ্রহের মতন অর্থনৈতিক কাজ গ্রামীণ বসতিতে লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু গ্রাম আছে যেগুলো হস্তশিল্পের উপরেতেও ভিত্তি করে গড়ে ওঠে, যেরকম এই মাটির পাত্র বা বাঁশের কাজ বা কুটির শিল্পও কিন্তু এই গ্রামীণ বসতির জীবিকার একটা উৎস হয়ে থাকে। পরের যে বৈশিষ্ট্যটা আছে দেখো, যে প্রাকৃতিক পরিবেশের নৈকট্য। অর্থাৎ গ্রামীণ বসতি সাধারণত নদী, হ্রদ, বন বা পাহাড়ের কাছে গড়ে ওঠে, যা জীবিকা ও জীবনযাত্রার জন্য প্রাকৃতিক সম্পদ সংগ্রহ মানে সম্পদ সরবরাহ করে থাকে। অর্থাৎ
প্রকৃতির সান্নিধ্যেই সাধারণত গ্রামীণ বসতিগুলো গড়ে ওঠে, প্রকৃতির খুব কাছাকাছি থাকে। আর এই বাড়িগুলো প্রায়শই এই কৃষিভূমি বা চারণভূমি বা জলাশয়ের কাছাকাছিতে অবস্থিত হয়। আর এই প্রকৃতির মানে প্রাকৃতিক পরিবেশের সাথে এই নৈকট্যকে গ্রামীণ মানে নৈকট্য এই গ্রামীণ জীবনধারাকে প্রকৃতি নির্ভর করে তোলে। অর্থাৎ একদম সরাসরি প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এই গ্রামীণ জীবনযাত্রা। তো অনেক সময় দেখা যায় যে শহরে মানুষ হচ্ছে শহরে জীবনযাপন করতে, করতে হাঁপিয়ে উঠে বা অনেকটা মানে সেই রিফ্রেশমেন্টের জন্যে গ্রামাঞ্চলেতে গিয়ে কিছুদিন থেকে আসে বা বেড়াতে যায়, যেখানেতে একদম প্রকৃতির সান্নিধ্যে তারা কিছুদিন কাটিয়ে এসে একটা মেন্টাল রিফ্রেশমেন্ট পেতে পারে। তো সেই কারণে এই গ্রামীণ পরিবেশেতে এই একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আ আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশের গ্রামাঞ্চলগুলো আছে, তারা মোটামুটি একদম প্রাকৃতিক আ মানে প্রাকৃতিক পরিবেশের খুব কাছাকাছি এই বসতিগুলো গড়ে ওঠে। এর পরের যে বৈশিষ্ট্য হচ্ছে সরল জীবনধারা। গ্রাম্য পরিবেশের জীবনধারা মূলত সরল প্রকৃতিরই হয়ে থাকে। শহরের সঙ্গে যদি তুলনা করা হয়, শহুরে জীবনযাপনের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে সেটা ততটা জটিল কিন্তু নয়। অর্থাৎ দেখো যে এই যে গ্রামীণ যে বসতি, এই গ্রামীণ বসতির বাসিন্দাদের জীবনযাত্রা তুলনামূলকভাবে সরল এবং প্রয়োজন ভিত্তিক। আর বিলাসিতা বা ভোগবাদের পরিবর্তে প্রাথমিক চাহিদা পূরণই প্রাধান্য পায়। শহরেতে যেরকম ধরনের জীবনযাত্রা দেখি মানুষের মধ্যে, গ্রাম্য পরিবেশে বা গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু সেই রকমের আ মানে জীবনযাত্রা কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ প্রয়োজন ভিত্তিক যে জীবনযাত্রা মানে যতটুকুনি প্রয়োজন ঠিক সেই রকমভাবেই হচ্ছে তারা জীবনযাপন করে থাকে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলোকে আ ব্যবহার করে থাকে। অর্থাৎ প্রাথমিক চাহিদা পূরণের জন্য যেরমভাবে জীবনযাত্রা বা জীবনধারণ করা দরকার, সেইরকম মানে সরল সাদাসিধে জীবনযাপন করে থাকে। আর পোশাক, খাদ্য, বিনোদন, স্থানীয় সম্পদ ও ঐতিহ্যের উপরই যদি নির্ভরশীল। আর গ্রামীণ বিনোদনের মধ্যে যেমন লোকগান, যাত্রাপালা বা ধর্মীয় উৎসবই হচ্ছে প্রচলিত। শহরের মতন এরকম বিনোদনমূলক বিভিন্ন স্থান বা আরো বিভিন্ন রকমের যে সমস্ত বিনোদনের কেন্দ্র, সেইগুলো গ্রাম্য পরিবেশে বা গ্রামীণ বসতিতে কিন্তু দেখা যায় না। নিজস্ব গ্রাম্য পরিবেশের মধ্যে নিজস্ব ঐতিহ্যের সঙ্গে আ মানে মানানসই বিভিন্ন রকমের লোকগান, যাত্রাপালা বা ধর্মীয় উৎসবই হচ্ছে এই সহজ সরল জীবনযাত্রার বিনোদনের মানে মাধ্যম বা উৎস বলতে পারো যেটা এরপরের দেখা হলো যে এরপরের যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথাগত সামাজিক কাঠামো। তো এখানেতে দেখো যেটা বলা হচ্ছে যে এই গ্রামীণ সমাজেতে পারিবারিক ও সম্প্রদায় ভিত্তিক সম্পর্ক খুব শক্তিশালী। পরিবারগুলো যৌথ হয়ে যায় এবং যেখানে একাধিক প্রজন্ম বসবাস করে। শহরের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়। কর্মসূত্রে মানুষ তার নিজের পরিবার থেকে আলাদা থাকে, যে কারণেতে পরিবার ভাঙে এবং সেগুলো আরো ছোট, ছোট পরিবারেতে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়। কিন্তু গ্রামেতে দেখি যে আমরা যে গ্রাম্য পরিবেশেতে গ্রামীণ বসতিতে দেখা যায় যে এইটা যৌথ পরিবার ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ একসঙ্গেই পরিবারের ১-২ প্রজন্ম একসঙ্গে বসবাস করে। আর গ্রামের এই প্রথাগত যে নেতৃত্ব, যে গ্রামের বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার জন্যে যে নেতৃত্বের নেতা করছে যে সমস্ত মানুষ, যেরকম ধরো এই মাতব্বর যেটা বলা হয় বা পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের অন্যান্য যে সমস্ত সদস্য যারা থাকে বা ধর্মীয় যে সমস্ত নেতারা, এরাই সাধারণত গ্রামের বিভিন্ন সামাজিক নিয়ম শৃঙ্খলার দিকটা দেখে। আর এই সামাজিক ঐতিহ্যের মধ্যে যে উৎসব এবং ধর্মীয় আচার গ্রামীণ সংস্কৃতির একটা মূল অংশ। বিভিন্ন রকম ধর্মীয় আচার-আচরণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে উৎসবগুলো গ্রামের পালন করা হয় সেগুলোই হচ্ছে এই গ্রামীণ যে সংস্কৃতি, হচ্ছে গ্রাম্য পরিবেশ বা গ্রামীণ সংস্কৃতির একটা মূল অংশ। তারপরে ঐতিহ্যবাহী স্থাপত্য। তো এখানে দেখো যে গ্রামীণ বসতিগুলো স্থানীয় উপকরণ যেমন কাদা, বাঁশ, কাঠ, ঘাস বা টিন দিয়ে তৈরি হয়ে থাকে। এগুলো জলবায়ু ও ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ইকো ফ্রেন্ডলি যেটাকে বলা হয়, যে পরিবেশ থেকে প্রাপ্ত যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে দিয়ে গ্রামের পরিবেশে মানে গ্রামের মানুষেরা বাড়িঘর নির্মাণ করে থাকে। আ তার মধ্যে দেখো এই কাদা মানে যেটাকে আমরা মাটির বাড়ি বলি, গ্রামের যে হয়ে থাকে। তাছাড়া বাঁশ আছে, কাঠ আছে, এগুলোই হচ্ছে গ্রামের বাড়ির মানে বাড়ি নির্মাণের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর সাধারণত দেখা যায় অনেক জায়গাতেই যে বাড়িগুলো উঁচু ভিতের উপর নির্মিত হয়ে থাকে, আ যেটা বন্যা থেকে তাদেরকে রক্ষা করে বা বন্য প্রাণী থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে।
আর বাড়ির নকশায় বা উঠানে মানে নকশায় হচ্ছে একটা উঠান থাকে, গোয়াল ঘর থাকে। মানে পশু যেখানেতে রাখা হয় গরু বা অন্যান্য গবাদি পশুকে রাখা হয়। আর কৃষিকাজের জন্য এই যে উঠান, বাড়ির যে উঠান আর এই যে গোলাঘর যেটাকে আমি এক্ষুনি গোয়াল ঘর বললাম, গোয়াল ঘরও থাকে বাড়ি গ্রামের বাড়িতে। তোমরা যদি কেউ গিয়ে থাকো বা যাদের বাড়ি গ্রামেতে আছে তারা খুব ভালো করেই জানো যে অ্যা গ্রামেতে অনেক বাড়ি মানে উঠান মানে গ্রামের বাড়িতে উঠান একটা থাকে। চারদিকে উঠানের চারিদিকে বাড়িগুলো থাকে এবং মধ্যেখানে একটা উঠান থাকে যেখানেতে বিভিন্ন কাজকর্মগুলো করা হয়ে থাকে। বা গোলাঘর যেটাকে শস্য মজুদ রাখার যে ঘর যেটাকে বলা হয়, যে ধান মজুত করে রাখে সেরকম গোলাঘর থাকে। আর গোয়াল ঘরও থাকে যেটা আমি বললাম আরকি মানে গোলাঘরটাকেই ভুল করে গোয়াল ঘর বলছিলাম আরকি। তো গোয়াল ঘরও থাকে। গোয়াল ঘর হচ্ছে পশু রাখার জায়গা। অর্থাৎ গবাদি যে সমস্ত পশু অনেকেই পালন করে থাকে সেইগুলোকে গোয়াল ঘরে রাখে। আর এই সমস্ত যে জিনিসগুলো এই উঠান, গোলাঘর এগুলো সাধারণত কি হয়? এই কৃষিকাজের জন্য, কৃষিজ সম্পদের জন্য বা কৃষিকাজের জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। এই যে উঠানে আছে, উঠানেতে শস্য এনে ঢিবি করা হয়। মানে বিশেষত ধান কেটে উঠানে রাখা হয়, সেগুলোকে ঝাড়া হয়। আবার এই গোলাঘরেতে সেই ধানগুলোকে মজুত করা হয়। তো এইগুলো দেখতে পাওয়া যায়। মানে ঐতিহ্যবাহী এই কাজগুলো কিন্তু গ্রামের পরিবেশেতে হয়ে থাকে। তোমরা যারা আমাদের এই পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের ছেলেমেয়ে যারা আছো, তারা খুব ভালো করেই জানো যে, যে জিনিসটা আমি বলছি এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছো এবং যাদের বাড়ি গ্রামেতে আছে তারা তো খুব ভালো করেই জানো যে এগুলো কিন্তু কিভাবে করা হয়ে থাকে। এবার দেখো বিভিন্ন ধরনের বসতি, গ্রামীণ বসতির কতগুলো টাইপ আছে, বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। সেটা হচ্ছে কি না এই যে বিভিন্ন স্থানেতে এই ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য এই গ্রামীণ বসতিকে বিভিন্নভাবে গড়ে উঠতে দেখা যায়। যেরকম দেখো এই গোষ্ঠীবদ্ধ বসতি একসঙ্গে একত্রিতভাবে বসতিগুলো গড়ে ওঠে। বিক্ষিপ্ত বসতি হয়ে থাকে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকে। অনেক সময় কোনো রাস্তা ধারের থেকে বা কোনো নদীর ধারের থেকে দণ্ডাকৃতি যেটাকে রৈখিক বসতি বলা হয়। তো এটা হচ্ছে মানে সেইভাবে গড়ে ওঠে। মানে বসতিগুলো, বাড়িগুলো স্থাপন করা হয় ঠিক ওইভাবে। তো এইগুলো সাধারণত কি হয়? বিভিন্ন ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্যে এই গ্রামীণ পরিবেশেতে এই বসতিগুলো এভাবে গড়ে থাকে। তো বিভিন্ন ধরন হয়ে থাকে গ্রামীণ বসতি। এবার দেখো যে সীমিত অবকাঠামো মানে যে ইনফ্রাস্ট্রাকচার এর যে ব্যাপারটা হয় সেইটা যে গ্রামীণ বসতিতে নগর এলাকার তুলনায় অবকাঠামো সীমিত। পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব থাকে। অবশ্যই শহরের সঙ্গে আমরা গ্রামের পরিবেশের তুলনা করতে পারি না। আমাদের ভারতবর্ষেতে এখন অনেক গ্রাম আছে যেখানেতে পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা, মাটির রাস্তা ব্যবহার করা হয়। বিদ্যুৎ সেখানে এখনো পর্যন্ত সেভাবে পৌঁছায়নি। স্বাস্থ্যসেবা বা শিক্ষা প্রতিষ্ঠানেরও সেভাবে সুযোগ থাকে না। কারণ শহরাঞ্চলেতে আমরা যে জিনিসটা দেখি সেখানে তো সব রকমই সবকিছুই মানে যে সমস্ত সিভিক অ্যামেনিটিস যেগুলো আছে যে সেগুলো কিন্তু সহজে অ্যাভেলেবেল। যে কারণেতে শহরের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো যথেষ্ট উন্নত। কিন্তু আমরা শহরের সঙ্গে গ্রামকে কখনোই তুলনা করতে পারি না। গ্রাম একদম শহর থেকে অনেক দূরে প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা মানুষের বসতি। তো যেখানেতে রাস্তাঘাটের একটা অভাব আছে, পাকা রাস্তা বিশেষ করে, বিদ্যুৎ বা স্বাস্থ্য সেবা মানে যে অসুখ-বিসুখ হলে মানে স্বাস্থ্যকেন্দ্রতে নিয়ে যাওয়া বা সেখানে যে মানে পরিষেবা যেটা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানও আছে এর মধ্যে, এগুলোর যথেষ্ট অভাব লক্ষ্য করা যায়। সব জায়গায় যে আছে তা নয়, কিন্তু আমাদের ভারতের একটা বড় অংশ কিন্তু এই সমস্ত পরিষেবাগুলো থেকে কিন্তু বিচ্ছিন্ন আছে। অর্থাৎ সেভাবে কিন্তু এটা পায় না। তো আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্প আছে যেগুলোর মাধ্যমেতে এই আ গুলোকে আরো মানে দূরীকরণ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ গ্রামীণ যে পরিকাঠামো সেটাকে আরো বেশি উন্নততর করার চেষ্টা করা হচ্ছে। আর আরেকটা বিষয় দেখো যে যোগাযোগ ব্যবস্থার যেগুলো রয়েছে যেরকম এই কাঁচা রাস্তা বা নৌপথ, এখনো গ্রামের অনেক গ্রাম আছে যেখানে তো নৌপথের মাধ্যমে তো যোগাযোগ করা হয়। কাঁচা রাস্তা, মাটির রাস্তায়। তোমাদের যাদের বাড়ি হচ্ছে সুন্দরবনের গ্রামাঞ্চলেতে, তারা খুব ভালো করেই জানো যে নৌপথের মাধ্যমেতে যোগাযোগটা কিরকম। মানে সুন্দরবনের গ্রামাঞ্চলগুলোতে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু যারা থাকো তোমরা ওখানেতে তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যক্ষ করতে পারো যে কিভাবে এই যোগাযোগটা স্থাপন করা হয় গ্রামের এতে। তারপর দেখো স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য বাসিন্দাদের প্রায়শই নিকটবর্তী শহরে অর্থাৎ ভালো মানে সেই মানে স্বাস্থ্য পরিষেবা বলতে গেলে কোনো বড় ধরনের অসুখ-বিসুখ যদি হয় সেটার ট্রিটমেন্ট গ্রামাঞ্চলে করানো সম্ভব নয়। কারণ সেরকম পরিষেবা গ্রামাঞ্চলেতে নেই। তো বাধ্য হয়ে তখন শহরে আসতে হয়। তো আমাদের পশ্চিমবঙ্গেতে কলকাতাতে প্রচুর মানুষ গ্রামাঞ্চল থেকে আসেন। এই ধরনের মানে অসুবিধার মধ্যে পড়ে যে গ্রামাঞ্চলে সেই পরিষেবাটা না থাকার জন্যে তারা কলকাতার হসপিটালগুলোতে যারা মানে ট্রিটমেন্ট করানোর জন্য আসে। শিক্ষার ক্ষেত্রেও প্রচুর আমাদের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আছে যারা কলকাতা বা পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যে সমস্ত শহরগুলো আছে, সেই শহরেতে পড়ালেখা করার জন্যে
কিন্তু আসে। তোমরা জানো, তোমরাও হয়তো এর মধ্যে অনেকেই আছো যারা হচ্ছে নিজের বাড়ি ছেড়ে গ্রামাঞ্চলে বাড়ি, সেই গ্রামাঞ্চলে অ্যা থেকে তোমরা শহরেতে মানে কলকাতাতে বা পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত শহর আছে, সেই শহরেতে তোমরা কলেজে পড়ার জন্য এসছো। তো তোমরা এটা জানো, এটা পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে এই যে মানে পরিকাঠামোগত যে গ্রামের পরিবেশের যে পরিকাঠামোটা সেইটা। তো এটা শহরের সঙ্গে আমি তুলনা করে ব্যাপারটাকে আলোচনা করছি। তো শহরের সঙ্গে কিন্তু এর একটা বিস্তর ফারাক কিন্তু আছে। শহরে যে পরিকাঠামোগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু গ্রামীণ পরিকাঠামোর কিন্তু তুলনা চলে না। আ তো সেইজন্যেই সেটা গ্রাম আর সেইজন্যেই ওটা শহর। সেটা আশা করি বুঝতে পারছো তোমরা। তো এইটা। এরপরে দেখো, ধর্মীয় এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য যেটা রয়েছে, অর্থাৎ গ্রামীণ বসতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে প্রতীত। অর্থাৎ গ্রামীণ মানুষের মধ্যে এই ধর্মীয় ভাবাবেগ এবং তাদের যে মানে যে সংস্কৃতি, এগুলোর প্রতি খুব সেনসিটিভ হয়ে থাকে। শহরে মানুষজন যারা থাকে বা পৌর বসতিতে যারা বসবাস করে তারা অতটা মানে বলব না যে ধর্মীয় নয় বা ধার্মিক নয়, কিন্তু কর্মসূত্রে হোক বা শহরের ব্যস্ততম জীবন হোক, তাদের সেই জিনিসটাকে মানে আস্তে, আস্তে মানে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। মানে ধর্ম বা সংস্কৃতি থেকে অনেকটা তারা সেই সময়টা পায় না। সেক্ষেত্রে গ্রামীণ মানুষজনদের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না। বা গ্রাম অঞ্চলগুলোতে ধর্মীয় এবং সংস্কৃতি তাদের জীবনযাপনের একটা ঐতিহ্য বলতে পারে এবং গভীরভাবে সেটা যুক্ত। যেরকম এই মন্দির, মসজিদ বা গির্জা গ্রামের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আর বিভিন্ন পূজা-পার্বণ যেরকম দেখো ঈদ বা মানে দুর্গাপূজা বা আরো যে সমস্ত পূজা আছে, নবান্ন বা বৈশাখী মেলা, এগুলো গ্রামীণ জীবনের আনন্দের একটা অংশ। গ্রামাঞ্চলেতে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। আমাদের শহরেও হয়, পশ্চিমবঙ্গের মধ্যেও হয়ে থাকে। কিন্তু গ্রামাঞ্চলেতেও দেখা যাবে, দেখবে যে ১ টা বা ২ টো এরকম ধরো দুর্গাপুজোকে কেন্দ্র করে যে মানে যে হইচইটা হয় আরকি, যে আনন্দটা হয় সেটা যারা থাকো বা সেখানেতে তারা বুঝতে পারবে সেই ব্যাপারটা কিরকম। এছাড়া যে গ্রামীণ যে শিল্পকলা, যেরকম ধরো এই যে নকশি কাঁথা মানে কাঁথাতে মানে মানে স্টিচ করে যে ডিজাইন করা যেটা, তারপরে যে মাটির হাঁড়ি বা বিশেষত হচ্ছে যে আ মানে যে মাটির যে কাজ, আ যে সমস্ত মাটির জিনিসপত্র, এগুলো তো এখন প্রায় মানুষ ব্যবহার করতে ছেড়েই দিয়েছে। তো মাটির যে সমস্ত জিনিসপত্র সুন্দর নকশা করে যে করা যেটা, এগুলো কিন্তু গ্রামীণ সংস্কৃতির একটা অংশ। বা আমাদের পশ্চিমবঙ্গের এরকম অনেক গ্রাম আছে যেখানেতে এই গ্রামাঞ্চলগুলোতে এই ধরনের কুটির শিল্পের মতন এরকম কাজগুলো করা হয়ে থাকে। আর সেগুলো হচ্ছে সেই সমস্ত গ্রামের ওই কাজটা দিয়ে সেই গ্রামটাকে চেনা হয়। মানে সেটা একটা তাদের জীবনযাত্রার ঐতিহ্য। গ্রামের একটা একাংশে মানে বৃহত্তর অংশের মানুষ, তাদের যে জীবিকা, সেই জীবিকার উৎসই হচ্ছে এই ধরনের কাজকর্মগুলো করা। তো এইটা। এরপরে দেখো আরেকটা, যেটা একদম শেষ, যেটা দিয়ে শেষ করব এটা, সেটা হচ্ছে প্রাকৃতিক বিপদের আশঙ্কা। এটা একটা আ অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে ধরা হয়। এটা হচ্ছে গ্রামীণ বসতিতে প্রায়শই এই প্রাকৃতিক বিপদ বা যে সমস্ত দুর্ঘটনাগুলো হয়, যেরকম বন্যা, খরা, ঝড় বা ভূমিকম্পের মতন, এগুলো খুব মানে এগুলোর খুব মানে হয়ে থাকে। মানে হয়ে থাকে বলতে এগুলো যেকোনো জায়গাতেই হতে পারে। কিন্তু আ গ্রামীণ ক্ষেত্রে যেটা হয় কি, যেহেতু এরা প্রকৃতির একদম খুব সান্নিধ্যে থাকে। আর পরিষেবাগত দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে। সেইজন্যে এই ধরনের বিপদ-আপদগুলো হলে মানে ক্ষতির পরিমাণটা অনেকটা বেশি হয়। যেরকম ধরো এই বন্যা, গ্রামাঞ্চলেতে নদীর থেকে বন্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে খরা হয় বৃষ্টিপাত না হলে। তো এই প্রকোপগুলো গ্রামাঞ্চলেতে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। শহরাঞ্চলেতে বন্যা বা খরা হলে অতটা আমাদের সেই অর্থে মানে ক্ষতি হবে না। কিন্তু গ্রামাঞ্চলেতে আ খুবই ক্ষতিগ্রস্ত হবে। কারণ বন্যা হলে ফসলের ক্ষতি হবে। খরা হলেও সেই একই হবে। ঝড় হলেও সেখানে তো জীবন সম্পত্তি বা ফসলের ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে প্রাকৃতিক যে বিপদগুলো হয়, এই প্রাকৃতিক বিপদগুলো দ্বারা গ্রামাঞ্চলের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদিও এগুলো যেকোনো জায়গাতেই হতে পারে, যেকোনো জায়গাতেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে রিস্কটা বেশি থেকে যায়। আর এই বাসিন্দারা প্রাকৃতিক বিপদের সাথে অভিযোজিত হয়। গ্রামাঞ্চলেতে সাধারণত মানে এই ধরনের বিপদের সঙ্গে বা এই ধরনের যে সমস্ত জায়গাতে দেখো প্রতি বছর, বছর বন্যা হয়। তো সেখানকার অধিবাসীরা কি হয়, সেই সমস্ত অধিবাসীরা সেই যে বিপদটা, এই বন্যার সঙ্গে তারা অভিযোজিত হয়ে যায়। তারা মানিয়ে নিতে শিখে গেছে। যে কারণে দেখা যায় যে তাদের বাড়ি যাতে ডুবে না যায়, সেজন্য বাড়ির যে ভিত হয়, সেই ভিতটা অনেক উঁচু করে তৈরি করে, যাতে আ বন্যার জল যাতে তাদের বাড়িটাকে ডুবিয়ে দিতে না পারে। এটা একটা।
আর বর্তমানে তো যেটা হয় কি দেখো যে এই যে জলবায়ুর যে পরিবর্তন বিশেষ করে বিভিন্ন রকম তোমরা সবাই জানো যারা ভূগোলের ছাত্রছাত্রী যারা রয়েছে যে জলবায়ু পরিবর্তন বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস গ্যাসগুলোর যে বৃদ্ধি এগুলো উত্তরোত্তর কিন্তু এই গ্রামাঞ্চলের এই বিপদগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে। যেরকম দেখো এই যে সুন্দরবন অঞ্চলের যে গ্রামাঞ্চলগুলো আছে যারা একদম উপকূলবর্তী অঞ্চলেতে বসবাস করে এই বিশ্ব উষ্ণায়নের জন্যে সেই সমস্ত গ্রামাঞ্চলেতে তোমার দেন ডুবে যাচ্ছে। মানে যারা একদম নদীর তীরবর্তী যে অঞ্চল যেগুলো রয়েছে সেই আ অঞ্চলেতে যে গ্রামগুলো রয়েছে সেগুলো জলের তলায় তলিয়ে যাচ্ছে। তারা ভেবে দেখো যে সেই সমস্ত অঞ্চলের অধিবাসীদের অবস্থাটা কি হবে? সেই সঙ্গে যে ঝড় হয় যে আমাদের পশ্চিমবঙ্গেতে দেখো যে প্রতি বছরই কম বেশি বঙ্গোপসাগরেতে সাইক্লোন আসছে এবং তার বেশিরভাগ প্রকোপটাই পড়ছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বলো বা পশ্চিম মেদিনীপুর বা আরো যা ভারতবর্ষের উপকূলবর্তী যে সমস্ত রাজ্যের যে গ্রামাঞ্চল যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে এই বিপদগুলো আরো বেশি হয়। কারণ একদম এরা যেহেতু একেবারে প্রকৃতির খুব কাছাকাছি থাকে, যে কারণেতে এই ঝড় হোক বা বন্যা হোক, আ এই সমস্ত পরিস্থিতির সঙ্গে সবার ১ম এ মানে যুঝে বা ধাক্কাটা তাদেরকে সামলাতে হয়। তো সুন্দরবন অঞ্চলের বাসিন্দা যারা তোমরা যারা আছো, তারা খুব ভালো করেই জানো যে বিষয়গুলো আমি বলছি, যে ঝড় যারা দূর থেকে দেখে বা পড়ে বা ঝড় সম্পর্কে তারা অতটা কিন্তু রিয়ালাইজ করতে পারবে না যে ঝড় হলে গ্রামাঞ্চলগুলোতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। যারা সুন্দরবন অঞ্চলেতে তোমরা যারা রয়েছো, যাদের বাড়ি রয়েছে এই সুন্দরবনের গ্রামগুলোতে, তারা জানো যে এই যে আমাদের বিগত বছরগুলোতে এই যে আমফান, আয়লা মতন যে সমস্ত বড় যে ঝড়গুলো এসছে, সেই ঝড়গুলো কি পরিমাণেতে গ্রামাঞ্চলগুলোতে ক্ষতি করেছে। তো এই বিপদের আশঙ্কাটা কিন্তু গ্রামাঞ্চলেতে থাকে এবং এর সঙ্গে সেই অঞ্চলের মানুষজনদের যুঝতে হয়, অভিযোজন করে বেঁচে থাকতে হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।